সালাম আলাইকুম। আমি একটা বিশেষ ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে আপনারা একটা দেখছেন মানে খুব পাবলিকলি ওয়াইডলি প্রচার হচ্ছে যে তানভীর হাসান জোহা, যে কিনা সাইবার স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এবং সে শেখ হাসিনার আমলে তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে সহায়তা করেছে সাইবার সিকিউরিটি ইয়াতে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার যারা করেছে তাদেরকে রোহিত করার চেষ্টা করেছে। কিন্তু একটা জিনিস কনফার্ম থাকেন, আমি এই তানভীর হাসান জোহার সাথে ফেসবুকে ফ্রেন্ড ছিলাম অনেক আগে। হঠাৎ করে তারপরে আপনার যদি মনে থাকে যে যখন আমাদের বাংলাদেশ ব্যাংকের যে হেস্ট যেটা হলো, বাংলাদেশ ব্যাংক থেকে যখন ওই যে ফিলিপিনের টাকা পয়সা পাচার হয়ে গেল, এরপর এই জোহা প্রথমে এই জিনিসটা আবিষ্কার করে এবং কোথায় কিভাবে বাংলাদেশির লোকজন জড়িত, এরপরেই সে গুম হয়ে যায় এবং তার যে তানভীর হাসান জোহার যে অ্যাকাউন্টটা থাকে ওটাও গায়েব হয়ে যায়। এবং তাকে যেটা করে, সে যেহেতু একটা জিনিয়াস অন সাইবার সিকিউরিটি, সো তাকে আমি অ্যাজিউম জাস্ট হ্যাভ ফেথ, এই অপপ্রচার থেকে অপপ্রচার বন্ধ রাখুন। আই এম শিওর যে আপনারা কিছুদিনের মধ্যেই যারা খোঁজ খবর রাখে তারা এই ব্যাপারে কনফার্ম করবে। কনফার্ম থাকেন, কনফার্ম, আমি গ্যারান্টি দিলাম যে তানভীর আহমেদ জোহা যে আছে সাইবার সিকিউরিটি, সে এতদিন যদি শেখ হাসিনার সরকারকে সাহায্য করে থাকে, এটা আন্ডার প্রেসার করেছে। এট প্রেজেন্ট আমরা যেটা করি, এখন যারা শেখ হাসিনার বিরুদ্ধে এতদিন কাজ করছে, আমরা তাদেরকে আহ্বান জানাই যে ভাই যা করছেন এখন সত্যের পথে দাঁড়ান, আপনারা অতীতের সবকিছু ক্ষমা করে দেওয়া হবে। তাহলে তানভীরের ক্ষেত্রে কেন এটাই হবে না? সে এখানে সবকিছু যে চেতনা ধারণ করে সে এখন এই যারা গুম খুন এবং এগুলোর সাথে জড়িত আছে তাদের বিপক্ষে কাজ করতেছে। সেটা হচ্ছে তাকে এখন সে বাধ্য করা হয়েছিল যে তাকে যেন সরকারের পক্ষে কথা বলে, আদারওয়াইজ তার লাইফ থ্রেট ছিল, কারণ সে তখন গুম ছিল এবং এটা নিয়ে পেপারে লেখালেখি হয়েছিল যখন ইয়াটা হয় যে জোহা। সো এখন যেহেতু সেই লোক এখন জোহা এখন এই স্পেশাল ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করতেছে এবং হি ইজ ডুইং এক্সেলেন্ট জব, এক্সেলেন্ট। যে সে যদি করেও থাকে, এখন এসে সম্পূর্ণভাবে এই গুম খুন কমিশন এবং যারা আছে তাদের পক্ষে কাজ করতেছে সে, আপনি গ্যারান্টি থাকেন। সো তানভীর আহমেদ জোহা সে কি বলে, এতদিন সাইবার সিকিউরিটি হিসেবে শেখ হাসিনাকে সহায়তা করেছে, এখন সে আছে, এটা একটা অপপ্রচার। তানভীর হাসান জোহা এখন সুন্দর কাজ করতেছে এই প্রসিকিউশনে, এবং এটা ডিটেলস আমি পরবর্তীতে আরো জানাবো। এবং যারা না জেনে, আমি যেটা দেখতেছি এখানে অনেক অথেন্টিক লোক যারা বিপ্লবের চেতনা ধারণ করেন, তারাও যারা ওখানে কাজ করতেছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, দে আর ইজ ডুইং এক্সেলেন্ট জব। এবং যখনই আওয়ামী লীগ এরা দেখতেছে যে তাদেরকে লোকজনকে এর কারণে তারা ধরা খেয়ে যাচ্ছে, এখন এই তানভীর আহমেদ জোহার পিছনে লেগে গেছে। বাট আপনারা গ্যারান্টি দিয়ে থাকেন যে তানভীর আহমেদ জোহা বোধহয় নামটা, হ্যাঁ, তানভীর জোহা যে আছে সে এই বিপ্লবের ধারণ করে বিপ্লব এটা প্রচার করতেছেন, বন্ধ করেন। তানভীর হাসান জোহা খুব ভালো কাজ করতেছে, যা শুধু এটা মনে রাখবেন, খুব ভালো কাজ করতেছে। আমার নিজস্ব, আমি একদম তার সাথে আমি অ্যাকচুয়ালি যখন ওই যখন হয়েছিল, কি বলে এটাতে, বাংলাদেশ ব্যাংকের যে হেজ যেটা হয়েছিল, এটার পরপরই আমি জোহাকে দু একটা মেসেজও দিয়েছিলাম। একবার একটা অ্যান্সার দেওয়ার পরে আবার সে গায়েব হয়েছে, তখন সে গুম ছিল। সো সবকিছু হিসাব মিলায় নেন, সে এখন চেতনার পক্ষে কাজ করতেছে। কিন্তু আমি যেটা নিয়ে কথা বলতে চাই, আইন মন্ত্রণালয় থেকে আসিফ নজরুল একটা কাজ করতে পারতেন। ডক্টর আসিফ নজরুল যদি আমার এই কথাগুলো শুনে থাকে, তাহলে ডক্টর আসিফ নজরুলকে আমি যে কথাটা বলতে চাই, আমরা কি বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী অথবা স্পেশাল অ্যাক্টে আমরা কি এই কথাটা বলতে পারি না যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ডু নট হ্যাভ এনি জুরিসডিকশন টু ক্রিয়েট এ ল? আমরা কি এটা বলতে পারি না?
ডক্টর আসিফ নজরুল অথবা আইন মন্ত্রণালয় কি এটা বলতে পারে যে আপনারা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা তৈরি করেছেন এই বিষয়টাকে আমরা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় থেকে আমরা ট্রান্সফার করলাম? দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখেন, আইন মন্ত্রণালয় যদি বলে যে এন্টায়ার মামলা, এন্টায়ার এই আইনটাকে ডিফাইন করার ক্ষমতা, এক্সিকিউট করার ক্ষমতা আইন মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, দেয়ারফোর নট ব্যাড অ্যাট অল। এখানে আমি ডক্টর আসিফ নজরুল কেস ডিসপোজের ক্ষেত্রে সে যতটুকু বলেছে এক জায়গায় আমি একমত। 4500 প্রসিকিউটর পালিয়ে গেছে, এই জন্য তাদের মামলার কোনো নথি বা মামলার কোনো ডকুমেন্টেশন অথবা প্রুফ এগুলো কোনো জায়গায় নাই। দুইটা দিকে আপনি যেতে পারেন ডক্টর আসিফ নজরুল। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা জাজ আছে, উপজেলায় ম্যাজিস্ট্রেট আছে। আপনি একটা প্রজ্ঞাপন জারি করে তাদেরকে বলতে পারেন যে আপনাদের এখানে গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করার জন্য 2, 3 সদস্য, 4 সদস্য, 5 সদস্য, আপনি সব কাজগুলো একা ধরে রাখেন না, তাদেরকে একটা সময় বেঁধে দিয়ে বলেন যে আগামী 1 মাসের ভিতরে আমি এই রিপোর্টগুলো চাই, আগামী 2 সপ্তাহের ভিতরে এই লিস্টগুলো চাই। যদি এর কোনো এভিডেন্সিয়ারি প্রুফ না থাকে তাইলে এই মামলাগুলো ডকুমেন্টেশন না থাকলেও একটা রিকমেন্ডেশন চান, আপনি মামলাগুলো ডিসপোজ করতে পারেন। আপনি যে সময় নিচ্ছেন, আপনি সময় নেন, এটার উপরে আপনি যেভাবে কাজ করতে চাচ্ছেন আমি এটার উপরে কোনো সাজেশন দেব না। বাট একটা সাবজেক্ট, আপনি প্রত্যেকটা কথাবার্তায় আমার মনে হয়েছে আপনি ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছেন। অর্থাৎ এইটা করলে ওইটা হবে, এইটার পরে ওইটা হবে, কথাগুলো আপনি বারবার এইভাবে বলার চেষ্টা করেছেন। আমার কেন যেন মনে হয় আপনি এই সাবজেক্টগুলোকে আপনি এক্সপ্লয়েট করতে পারেন ইন এ ওয়ে। তো 4500 প্রসিকিউটরকে রিপ্লেস করতে গেলে ইট মে টেক অ্যাবাউট 15 ডেজ, ম্যাক্সিমাম এ মান্থ। নাকি ওখানে আপনি আবার আমলাতন্ত্র লাগাই দিবেন তাদের দ্বারা? এই প্রসিকিউটরদের যদি রিপ্লেস করা হয় তাইলে অনেকগুলো সমস্যার সমাধান হবে। যে সমস্যাটার কথা আপনি বলেছেন, এই প্রসিকিউটররা পালাইয়া যাওয়ায় এই কেসগুলো সঠিক রিভিউ আপনি করতে পারছেন না। সঠিক রিভিউ না করার জন্য মামলাগুলো ডিসপোজ করা যাচ্ছে না। আপনি একটা কথা বলেছেন 25টি জেলায় টোটাল অফ 2500 গায়েবী মামলা আপনি চিহ্নিত করেছেন। কিভাবে চিহ্নিত করেছেন? আপনি বলেছেন ইউজুয়ালি বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ইউজুয়ালি পুলিশের উপরে অ্যাটাক, এটার উপরে মামলা হয়েছে, এবং এই মামলাগুলো হয়েছে ৫৫ নির্বাচনের আগে অথবা বিভিন্ন আন্দোলনে যে সমাবেশ করেছে তার আগে বা পরে। ফাইন। এবং এক একটা মামলায় দেখা গেছে 50, 60, 100, 150, 200 আসামি আছে। গুড, কোনো অসুবিধা নেই, ভালো, সো ফার সো গুড। আপনি বলেছেন এই 2500 গায়েবী মামলা আছে, আগামী 7 দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। সো ফার সো গুড। তথ্য এবং প্রযুক্তি নিয়ে কাজ করবে, ওটার উপরে সীমাবদ্ধ থাকবে। আইন মন্ত্রণালয় যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করতে হয়, ওটা নিয়ে কোনো কথাবার্তা তৈরি করতে হয়, আইন মন্ত্রণালয় থেকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে লোক এনে তাদেরকে বসিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু দায়িত্বে কে থাকবে? আইন মন্ত্রণালয়। সোফার আসিফ নজরুল যে কথাটা বলেছে সময় সাপেক্ষে সবার কাছে লজিক্যাল মনে হতে পারে। আমিও বলবো হেই, সামথিং ইজ বেটার দেন নাথিং। কিন্তু
ডক্টর আসিফ নজরুল এভাবে না করে সরাসরি একটা কাজ করতে পারতেন। সেটা কি? ইন্ডিভিজুয়াল ডিসমিসালের কথা না ডক্টর আসিফ নজরুল, আপনি একটা কথা ভুল বুঝেন। আপনি একটা কাজ করতে পারতেন, একটা প্রজ্ঞাপন জারি করতে পারতেন। আপনি বলতেন ডিজিটাল সিকিউরিটি আইনকে সাসপেন্ড করা হল, আইনের ফার্দার এক্সপ্লেনেশন, ফার্দার ইন্টারপ্রিটেশন এন্ড ফার্দার এক্সিকিউশন ওটা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হাতে রাখার কোনো প্রয়োজন নাই। ডক্টর আসিফ নজরুল তারা এই কনসার্ন যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা এবং তার কলিগদের সাথে কথা বলে আলোচনায় বসে যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ডিজিটাল সিকিউরিটি আইন বলতে যেটা তৈরি করেছে এটার ফার্দার ইন্টারপ্রিটেশন, ফার্দার এক্সিকিউশন নিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপরে আমাদের নির্ভরতা থাকা আদৌ দরকার নাই এবং এটা তাদের কাজ না। আইন তৈরি করা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ না, এটা আইন মন্ত্রণালয়তে চলে আসবে। ডক্টর আসিফ নজরুল, আপনাকে আমি একটা কথা বলি, আপনি টিচার মানুষ, আপনি কর্পোরেট ল এটা নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন ভালো, আর যদি না করে থাকেন আপনাদেরকে আমি একটা কথা বলি, বিগার অফিস, বিগার এমপ্লয়ি, বিগার করেসপন্ডেন্স কর্পোরেট ল এর জন্য সহায়ক না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় যে কথাটা বলি, বড় একটা অফিস, অনেকগুলো এমপ্লয়ি, অনেকগুলা কম্পিউটার, অনেকগুলা টেবিল কর্পোরেট ওয়ার্ল্ডকে সহায়তা করে না। লেস পিপল, মোর এক্সিকিউটর, লেস প্ল্যানার, মোর এক্সিকিউটর। আপনাদেরকে আমি যে কথাটা বলি, তথ্য আওতায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হলো, যতক্ষণ পর্যন্ত এই আইনের সঠিক ইন্টারপ্রিটেশন অথবা এক্সিকিউশনের ক্ষেত্রে কি কি করা যায় এই সিদ্ধান্তটা ফাইনাল না হয় ততক্ষণ পর্যন্ত এই আইনের আর কোনো কার্যকারিতা থাকবে না। ডক্টর আসিফ নজরুল যদি এই কাজটা করত তাহলে ব্যুরোক্রেসি বাড়তো না। এইটার পরে এইটা হবে, ওইটার পরে এইটা হবে, আমরা ডিসমিস করতে পারছি না, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এটা দেখে, তাদের সাথে কোঅর্ডিনেশন করা হইতেছে। ডক্টর আসিফ নজরুল, আপনি মশা মারতে কামান দাগাচ্ছেন কেন? আপনি ব্যুরোক্রেসিটা, আমলাতন্ত্রটাকে কেন এত প্রাধান্য দিচ্ছেন? আপনার চিন্তা করা উচিত ছিল যে বাংলাদেশে একবার যদি আমলাতন্ত্রের গেরাকলে কোনো কিছু পড়ে, ওখান থেকে সহজে কোনো কিছু বের হয় না। আসিফ নজরুল, আপনি জানেন তো